ক্ষমতার সংজ্ঞা দিন। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক আলোচনা করুন। অথবা রাজনৈতিক ও অর্থনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করুন। সাধারণত ক্ষমতা হলো শক্তি বা প্রভাব। তাহলে সাধারণত ক্ষমতা কাকে বলা হচ্ছে? শক্তি বা প্রভাবকে ক্ষমতা বলা হচ্ছে। এটা এমন দক্ষতা যার সাহায্যে একজন মানুষ অন্য মানুষের আচরণ কি করে? নিয়ন্ত্রণ করতে পারে। এই শক্তি বা দক্ষতার সাহায্যে রাষ্ট্র ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তাকে কাজে বাধ্য করতে পারে। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক। কোনো সমাজে রাজনৈতিক ক্ষমতা কিভাবে বণ্টিত হবে তা নির্ভর করে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের উপর। অর্থাৎ একটা সমাজে রাজনৈতিক ক্ষমতা কিভাবে বণ্টিত হয় তা নির্ভর করে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের উপর। যেমন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে সমর্থন করে। ওই সমাজ ব্যবস্থা অবাধ পুঁজি বিনিয়োগের সুযোগ থাকে। অন্যদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা থাকে সর্বহারা শ্রেণীর হাতে। অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সর্বহারা শ্রেণীর হাতে ক্ষমতা থাকে। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতা মুষ্টিমেয় ধনী লোকের হাতে না থেকে থাকে আমলা শ্রেণীর হাতে। সুতরাং দেখা যায় যে রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতাকে কি করে? নিয়ন্ত্রণ করে। কোন রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রাজনৈতিক কর্তৃপক্ষ অর্থনৈতিক ক্ষমতার গতি ও সীমা নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে দেয়। রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত ব্যক্তিবর্গ কোনো দেশের কি করে? ব্যবসা বাণিজ্য, বাজেট, আন্তর্জাতিক বাজার ব্যবস্থা, অর্থনৈতিক পরিকল্পনা, মুদ্রা ব্যবস্থা ইত্যাদি কি করে? তারা নিয়ন্ত্রণ করে থাকে। যেমন মার্কিন সিনেট অর্থ সংক্রান্ত ব্যাপারে বিপুল ক্ষমতা ভোগ করে থাকে। সিনেট মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রক ও করে থাকে। কোনো সমাজে যদি কল্যাণকামী কোনো কার্যক্রম বাস্তবায়ন করতে হয় সেখানে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার মধ্যে সমন্বয় সাধন করতে হয়। রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা যদি বিপরীত মেরুতে অবস্থান করে কোনো সমাজে কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয় না। কোনো সমাজে সম্পদের অসম বন্টন ব্যবস্থা কি হয়? বিদ্যমান থাকে। আচ্ছা, এরপর চলে আসবো আমরা 11 নম্বর প্রশ্নে চলে আসবো। 11 নম্বর প্রশ্ন আছে অস্টিনের সার্বভৌম মতবাদ সমালোচনা সহ আলোচনা করুন। অথবা সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব সম্পদকে একত্ববাদী মতবাদ পরীক্ষা করুন। অথবা অস্টিনের মতে সার্বভৌমত্বের বৈশিষ্ট্যগুলো কি কি বিস্তারিত বর্ণনা করুন। সার্বভৌমত্বের সংজ্ঞা। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান। তাহলে সার্বভৌমত্ব বলতে কি বোঝাচ্ছি? সার্বভৌমত্ব বলতে কি বোঝাচ্ছে? সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান। সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। এই ক্ষমতা আছে বলে একটি রাষ্ট্র তার অন্তর্গত সকল সংস্থা ও প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব আরোপ করতে পারে। এটি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। আধুনিক রাষ্ট্রই হচ্ছে সার্বভৌম রাষ্ট্র। এরপরে কি আছে? প্রামাণ্য সংজ্ঞা। প্রামাণ্য সংজ্ঞা কি? এখানে কয়েকজন লোকের সংজ্ঞা দিচ্ছে। সার্বভৌমত্বের সংজ্ঞায় উইলবি বলেন রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছাই সার্বভৌমত্ব। বার্জার্স মতে সার্বভৌমত্ব সকল ব্যক্তি, প্রজা এবং সকল প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের মৌলিক, চরম, অসীম এবং সর্বোত্তম ক্ষমতা। সুতরাং সার্বভৌম ক্ষমতা হলো রাষ্ট্রের সেই চূড়ান্ত ক্ষমতা যার গুণে রাষ্ট্র অভ্যন্তরীণ ক্ষেত্রে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর সক্রিয় কর্তৃত্ব কি করে? বজায় রাখে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বপ্রকার নিয়ন্ত্রণ করে থাকে। অস্টিনের একাত্মবাদী মতবাদ। সার্বভৌমত্বের বিভিন্ন মতবাদের মধ্যে অস্টিনের একাত্মবাদী একটি মতবাদ উল্লেখযোগ্য মতবাদ। ইংরেজ আইন বিশারদ জন অস্টিন এই মতবাদের প্রবক্তা। তিনি 1932 সালে দি লেকচার অফ জিউরি প্রডিউসেন্স নামক গ্রন্থে সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা ব্যক্ত করেন। সার্বভৌমত্বের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি হবস, বেনথাম দ্বারা পরিচালিত বিশেষভাবে প্রভাবিত হন। এই দুইজনে অনুসরণ করে অস্টিন আইন এবং প্রথার মধ্যে পার্থক্য নির্ণয় করেন। তার মতে আইন হচ্ছে অধস্তনদের প্রতি উদ্যতনের আজ্ঞা বিশেষ। এই সঙ্গে নৈতিক সূত্র এবং প্রচলিত প্রকাশের কোনো সম্পর্ক নেই। অস্টিনের সার্বভৌমত্বের সংজ্ঞা নির্দেশ করেছেন এইভাবে: যদি কোনো সুনির্দিষ্ট ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ সমাজের অপর কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুগত্য স্বীকার করে সমাজের সুনির্দিষ্ট ব্যক্তির নিকট থেকে স্বভাবজাত অনুগত্য লাভ করে, তাহলে সেই সমাজে উক্ত অধিকাংশ কর্তৃপক্ষই কি? সার্বভৌম। আর উক্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে গঠিত সমাজই হলো রাজনৈতিক এবং স্বাধীন সমাজ। সার্বভৌমত্বের উপযুক্ত সংজ্ঞা বিশ্লেষণ থেকে এর কতিপয় বৈশিষ্ট্য প্রতিভাত হয়ে ওঠে। অস্টিনের মতে সার্বভৌমত্বের বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমত, প্রতিটি স্বাধীন
রাজনৈতিক সমাজ কোনো না কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, যে বা যারা সার্বভৌম ক্ষমতা ব্যবহার করেন। দ্বিতীয়ত, সার্বভৌম ক্ষমতার অধিকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ স্বভাবত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ কারো অনুগত্য স্বীকার করে না এবং কারো ইচ্ছায়ও পরিচালিত হয় না, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা চরম এবং কি অসীম। এবার তৃতীয়ত কি বলছে? সার্বভৌম ক্ষমতা সুনির্দিষ্ট। এই ক্ষমতা অধিকার ব্যক্তি ব্যক্তিবর্গ সাধারণ জনগণের মতো অনির্দিষ্ট এবং নৈমিত্তিক নয়। চতুর্থ কি বলতেছে? চতুর্থত বলতেছে সার্বভৌম হচ্ছে একক সত্তা, এই ক্ষমতা অবিভাজ্য এবং একে বিভক্ত করা যায় না। সুতরাং এটি স্পষ্ট যে অস্টিনের সার্বভৌম তত্ত্ব মূলত রাষ্ট্রের চরম, চূড়ান্ত, অবিভাজ্য এবং অপ্রতিহত ক্ষমতার পরিচয় বহন করে। সার্বভৌমত্ব ক্ষমতা সর্বব্যাপক এবং কি শাশ্বত। 3 নম্বর প্রশ্ন কি বলছে? অস্টিনের তত্ত্ব অনুসারে সার্বভৌম ক্ষমতা সর্বোচ্চ, আর অন্যান্য সকল ক্ষমতা সেই ক্ষমতার কি অধীনস্থ। কিন্তু আধুনিককালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের সার্বভৌমত্ব সমগ্রে স্বীকৃত। অচল মতবাদ। অস্টিনের সার্বভৌমত্ব ধারণা বর্তমানে অধিকাংশ অচল বলে মনে করা হয়। রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতার উপর এটি প্রতিষ্ঠিত। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন আইন শাস্তির ভয়ে মেনে চলা হয় না, বরং আইন মেনে চলার অভ্যাস জনগণের সহজাত প্রবৃত্তির মধ্যে নিহিত। জনগণ স্বভাবত আইনের প্রতি কি থাকে? শ্রদ্ধাশীল থাকে। এইসব সমালোচনা থাকে আর সত্ত্বেও অস্ট্রিয়ার সার্বভৌম ক্ষমতা সংক্রান্ত ধারণাকে সম্পূর্ণরূপে মূল্যহীন বলা চলে না, বরং সার্বভৌমত্ব ধারণাকে তিনি এক সুনির্দিষ্ট রূপ দিয়েছেন, আর এখানেই তার কৃতিত্ব। এবার সমালোচনা কি বলতেছে? সার্বভৌমত্বের একত্ববাদ তথা অস্টিনের মতবাদকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছেন। এসব সমালোচনার মধ্যে গার্নার, সিজুইক, লাস্কি, সার, হেনলি মেইল প্রমুখ নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সমালোচনাগুলো নিম্নরূপ। আইনগত সার্বভৌমত্ব। অস্ট্রিয়ার সার্বভৌমত্বের মূল আইনগত সার্বভৌমত্ব। তিনি রাজনৈতিক সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন। প্রথাগত বিধানগুলো উপেক্ষা। অস্ট্রিয়ার সার্বভৌমত্ব ক্ষমতা দিতে গিয়ে প্রথাগত বিধানগুলো সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন। অস্ট্রিয়ার মতে সার্বভৌমত্ব আদেশী আইন, কিন্তু অনেক সময় আইন সার্বভৌম আদেশের রূপ পরিগ্রহ করে না। এখন চলে আসবো আমরা 12 নম্বর প্রশ্নে চলে আসবো। রাষ্ট্রবিজ্ঞানের সাথে নীতিশাস্ত্রের সম্পর্কে আলোচনা করো। আদিকাল থেকে সমাজ, রাষ্ট্র, সরকার, শাসন ব্যবস্থার সাথে নীতিবিদ্যার এক গভীর সম্পর্ক বিদ্যমান রয়েছে। গ্রিক দার্শনিকগণ রাষ্ট্রবিজ্ঞানের সাথে নীতিশাস্ত্রের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। বিখ্যাত দার্শনিক প্লুটো তার গ্রন্থ দি রিপাবলিক এই আদর্শ ভিত্তি হিসেবে নৈতিকতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি নীতিশাস্ত্রের একটি সুন্দর চিত্র তুলে ধরেন। রাষ্ট্রবিজ্ঞানের সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক। ন্যায়নীতি হচ্ছে উন্নত সমাজ ব্যবস্থার ভিত্তি। গ্রিক দার্শনিকগণ রাষ্ট্রকে একটি নৈতিক প্রতিষ্ঠান বলে উল্লেখ করেছেন। তাদের মতে শাসক নৈতিক চরিত্রের অধিকারী হলে শাসন ব্যবস্থা কল্যাণমুখী হয়। নীতিশাস্ত্র মানুষের ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে। অ্যারিস্টটল উল্লেখ করেন রাষ্ট্রের অস্তিত্ব সুন্দর জীবনযাপনের জন্য। অ্যারিস্টটল নৈতিকতার মাপকাঠি দিয়েই রাষ্ট্রের দোষগুণ বিচার করেছেন। ঐতিহাসিক লর্ড অ্যাক্টন নীতিশাস্ত্রের গুরুত্ব আরোপ করে বলেন, সরকার কি করছে তা দেখার চেয়ে এবং সরকার কি করণীয় তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। আমাদের মূল্যবোধ, ন্যায় অন্যায় ধারণা মূলত নৈতিকতার মাপকাঠি বিচার করা হয়। নীতির দিক দিয়ে যা অসঙ্গত রাষ্ট্রবিজ্ঞানের বিধি হিসেবে গ্রহণযোগ্য নয়। প্লুটো এবং অ্যারিস্টটল রাষ্ট্রকে একটি উত্তম জীবনযাপনের সর্বোত্তম সংগঠন বলে আখ্যায়িত করেছেন। রাষ্ট্রের মূল কাজ হলো সুনাগরিক তৈরি করা। নৈতিক চেতনা সৃষ্টির মধ্যে দিয়ে রাষ্ট্র আদর্শমুদ্রিত মানুষ গড়ে তুলতে সক্ষম। মানুষের পারস্পরিক বন্ধন, সামাজিকতা, রাজনৈতিক নীতিশাস্ত্রকে সম্পৃক্ততা করেছে। কোন কাজটি ন্যায়সঙ্গত, কোন কাজটি অন্যায়, কোন কাজটি গ্রহণীয়, কোন কাজটি বর্জনীয় তা নীতিশাস্ত্রে আলোচিত হয়। কোন নৈতিক আদর্শ সর্বজন স্বীকৃতি হলে তা রাষ্ট্রের আইনে রূপ লাভ করে। আবার কোন আইন নৈতিকতার পরিপন্থী বা বিপরীতধর্মী হলে তা বাস্তবে রূপ লাভ করতে পারে না। চিন্তাবিদ ফ্যাক্স যথার্থই বলেছেন, নীতির দিক দিয়ে যা অন্যায় তা রাজনৈতিক দিক থেকে ন্যায় হতে পারে না।
উভয় শাস্ত্রের ভিতরে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও বিষয়বস্তুর দিক থেকে নীতিশাস্ত্র এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য বিদ্যমান। রাষ্ট্রবিজ্ঞান মানুষের রাজনৈতিক কার্যকলাপ এবং বাহ্যিক আচরণ নিয়ে আলোচনা করে। হবস, লক, রুশো প্রমুখ চিন্তাবিদ দর্শনে রাষ্ট্রবিজ্ঞানী নীতিশাস্ত্র থেকে আলাদা করে একটি পৃথক শাস্ত্রে উন্নতি করেছেন। ম্যাকিয়াভেলি তার রাষ্ট্রদর্শনের নৈতিক আদর্শের পরিবর্তে সুবিধাবাদ আদর্শ প্রচার করেন। তিনি রাজনীতি থেকে নৈতিকতা বিচ্ছিন্ন করার প্রয়াস চালিয়েছিলেন। উপসংহার: উভয় শাস্ত্রের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও রাষ্ট্রবিজ্ঞান এবং নীতিশাস্ত্রের এক অবিচ্ছেদ্য সম্পর্ক আবদ্ধ এবং গভীরভাবে সম্পর্কযুক্ত। এরপরে চলে আসবো আমরা 16 নম্বর প্রশ্নে চলে আসবো। এটা কত নম্বর প্রশ্ন? 16। আচ্ছা, 16 নম্বর প্রশ্নটা কি আছে যে বহুত্ববাদ কি, সার্বভৌমত্ব সম্পর্কে বহুত্ববাদীদের ধারণা বিশ্লেষণ করো। একাত্মবাদী মতবাদের বিপরীতে সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণার উদ্ভব হয়েছে। বহুত্ববাদের মূল কথা হলো সার্বভৌম ক্ষমতা কোনো একক ব্যক্তির হাতে নিয়োজিত না থেকে তা রাষ্ট্রাভ্যন্তরে বিভিন্ন সংঘের হাতে নিয়োজিত থাকবে। সার্বভৌমিকতা বা বহুত্ববাদ: রাষ্ট্রের একক, চরম, অসীম ক্ষমতার পরিবর্তে রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন দল, শ্রেণী, সংস্থার হাতে বিভাজিত চরম ক্ষমতার মতবাদকে সার্বভৌমিকতা বা বহুতত্ত্ব বলা হয়। গ্রেনল্যান্ড, ক্রাইবে, লাস্কি, লিন্ডেসে, বার্কার প্রমুখ চিন্তাবিদ বহুত্ববাদের সমর্থক। অধ্যাপক লাস্কি বলেন, রাজনৈতিক দর্শনের জন্য শুধু আইনগত সার্বভৌমত্ব মেনে নেওয়া যায় না। রাষ্ট্রের মাঝে বিভিন্ন ব্যক্তি সংস্থা স্বাধীন ক্ষমতা কর্তৃত্বের অধিকারী। বস্তুত রাষ্ট্রের অধীনে একাধিক কর্তৃপক্ষের হাতে ন্যস্ত ক্ষমতার মতবাদকে সার্বভৌমত্ব তার বহুবাদ বলে। সার্বভৌমত্ব সম্পর্কে বহুতত্ত্ববাদী ধারণা বিশ্লেষণ: বহুতত্ত্ববাদী সার্বভৌমত্ব সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন ধারণা দিয়েছেন। অধ্যাপক মেইটল্যান্ড, লাস্কি, হবস, তারপর জিডিএইচ, কোল, লিন্ডেসে, বার্কার, ম্যাককাইভার প্রমুখ বহুত্ববাদের সমর্থক। তারা সকলে এই বিষয়ে একমত যে সামাজিক সংঘগুলো রাষ্ট্র কর্তৃক সৃষ্টি হয়নি। সংঘগুলোর নিজস্ব সত্তা আছে। সঙ্গত কারণে অন্যান্য সংঘের কর্মকাণ্ড অহেতুক হস্তক্ষেপ করা রাষ্ট্রের অধিকার রাষ্ট্রের নেই। রাষ্ট্র যেমন তার নিজস্ব পরিসরে সার্বভৌম, সংঘগুলো তাদের নিজ নিজ ক্ষেত্রে সার্বভৌম। সমাজ যেহেতু সংঘমূলক এবং কর্তৃত্ব রাষ্ট্রের একচেটিয়া নয়। বহুত্ববাদের একাধিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। প্রথমত কি বলছে? বহুত্ববাদ রাষ্ট্রের বিলোপ সাধনের পক্ষপাতী নয়। এই মতবাদ রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে, তবে এর পাশাপাশি সার্বভৌম রাষ্ট্রের ধ্বংস কামনা করে। দ্বিতীয়ত, বহুত্ববাদের অপর একটি বৈশিষ্ট্য হলো এই যে এটি রাষ্ট্রের সকল প্রকার অনাবশ্যকীয় ক্ষমতা এবং বিভিন্ন সংঘের মধ্যে বন্টন করে দিতে আগ্রহী। আর এই ক্ষমতা বন্টনের মাধ্যমে বহুত্ববাদ স্বাধীনতা সংরক্ষণে সচেষ্ট হন। তৃতীয়ত, বহুত্ববাদ রাষ্ট্র সমাজকে অভিন্ন সত্তা বলে মনে করেন না। এই মতবাদের সমর্থকেরা রাষ্ট্রকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক প্রভৃতি সংঘের এক মুক্ত সংঘ বলে মনে করে। চতুর্থত, বহুত্ববাদীর মতে রাষ্ট্র সংঘমূলক। বিভিন্ন ধরনের সংঘের মধ্যে মানুষের সত্তা বিকাশ লাভ করে। শুধুমাত্র রাষ্ট্র নামক সংঘের মধ্যে মানুষের সত্তা বিকাশিত হয় না। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে আসবো 17 নম্বর প্রশ্নে চলে আসবো। সাতান্ন নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দিন, আন্তর্জাতিক আইনের উৎসগুলো বর্ণনা করুন, অথবা আন্তর্জাতিক আইন কি, আন্তর্জাতিক আইনের উৎসসমূহ বর্ণনা করুন। আন্তর্জাতিক আইনের সংজ্ঞা: যে আইন দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলা হয়। আন্তর্জাতিক আইন বিশারদ ওপেনহামের মতে, সভ্য জাতিসমূহ নিজেদের পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের জন্য যে সকল প্রথাগত বিধান, সন্ধির শর্তকে আইন মেনে চলে তাকে আন্তর্জাতিক আইন বলে। এরপর থেকে টি.জে. লরেন্স বলেন, আন্তর্জাতিক আইন হচ্ছে সেই সকল বিধান যেগুলো সভ্য রাষ্ট্রগুলোর কর্মকাণ্ডের মধ্যে পারস্পরিক লেনদেন নির্ধারিত করে।
উল্লেখিত সংজ্ঞাগুলির আলোচনায় বোঝা যায় যে আন্তর্জাতিক আইন হলো এমন কতগুলো নিয়মের সমষ্টি যা আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে এবং এদের অধিবাসীদের অধিকার সংরক্ষণ করে। আন্তর্জাতিক আইনের উৎস। আন্তর্জাতিক আইনের উদ্ভব ঘটেছে অতি সম্প্রীতকালে। প্রকৃতপক্ষে আন্তর্জাতিক সম্পর্কের অগ্রগতি বিকাশের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক আইনেরও অগ্রগতি এবং বিকাশ সাধিত হচ্ছে। নিম্নে আন্তর্জাতিক আইনের কতিপয় উৎস সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে কি রোমান আইন। তাহলে আন্তর্জাতিক আইনের একটি উৎস হলো রোমান আইন। দুইটি প্রধান উপায়ে রোমান আইনের আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। প্রথমত জাতিগুলোর আইনের ধ্যান ধারণা দ্বারা এবং দ্বিতীয়ত আইনের চোখে সবাই সমান এই ধারণার মাধ্যমে। 2 সন্ধি ও চুক্তি। যে কোনো উদ্দেশ্য সাধিত চুক্তি, সন্ধি, বাণিজ্যিক বা রাজনৈতিক আন্তর্জাতিক আইনের অপর একটি বিশেষ উৎস হিসেবে স্বীকৃত। এই ধরনের চুক্তি আন্তর্জাতিক আইনের বিকাশে প্রভূত পরিমাণ সাহায্য করেছে। উদাহরণস্বরূপ ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি 1648, প্যারিস চুক্তি 1763 থেকে 1864, ভার্সাই চুক্তি 1919 এইসব এবারে উল্লেখ করা যায়। এরপর হচ্ছে প্রথা বা রীতিনীতি। প্রথা বা রীতিনীতি আন্তর্জাতিক আইনের অপর এক বিশেষ উৎস বলে স্বীকৃতি লাভ করেছে। প্রকৃত প্রস্তাবে আন্তর্জাতিক আইন প্রথাভিত্তিক। প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রগুলোর মধ্যকার লেনদেন ছিল মূলত প্রথা ও রীতিনীতি উপর ভিত্তিশীল। এসব প্রথা ও রীতিনীতি পরবর্তীতে আইনের মর্যাদা লাভ করে, অর্থাৎ যেগুলো প্রথা হিসেবে প্রচলন ছিল সেগুলো পরবর্তীতে আইনের মর্যাদা লাভ করে। এরপর পৌর ব্র্যাকেটে রাষ্ট্রীয় আইন বলা হয়ে থাকে। পৌর আইন তথা রাষ্ট্রীয় আইনের মধ্যে আন্তর্জাতিক আইনের বীজ নিহিত। প্রতিটি রাষ্ট্রের পৌর আইনের সংঘবিধি আন্তর্জাতিক আইনের অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নির্ণয়ে সবিষয়ে ভূমিকা পালন করে। নাগরিকতা, অভিবাসন আইন, নিরপেক্ষ ইত্যাদি সংক্রান্ত আইন আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এরপরে 7 নম্বর প্রখ্যাত আইনজ্ঞদের বক্তব্য। অনেক প্রখ্যাত আইন বিশারদ আন্তর্জাতিক আইন সম্পর্কে বক্তব্য তুলে ধরেছেন। তাদের এসব বক্তব্য আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে কাজ করে। বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা মামলা নিষ্পত্তির ক্ষেত্রে তাদের বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া প্রখ্যাত আইনজ্ঞদের লিখিত গ্রন্থ যেমন হুগো গ্রোসিয়াসের অন দি ল অর ওয়ার অ্যান্ড পিস 1625 সালে প্রকাশিত হয় তা আন্তর্জাতিক আইনের তাত্ত্বিক ভিত্তি প্রদান করে। এছাড়াও রয়েছে পুফেন ডপ লিখিত ল অফ নেচার অ্যান্ড নেশনস এবং জাইবনিস বিরচিত তারপর হচ্ছে ডি প্রোমেটিক তারপর কোড অফ দি ল অ্যান্ড ল অফ নেশন, যা আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট রূপ দিকে বিশেষভাবে সাহায্য করে। এরপর হচ্ছে 6 নম্বর যুদ্ধ এবং কূটনীতির ইতিহাস। যুদ্ধের ইতিহাস বিভিন্ন চুক্তি, সন্ধি স্থাপন ইত্যাদি আন্তর্জাতিক কর্মকাণ্ডে আন্তর্জাতিক আইন বিকাশে সাধনে উল্লেখযোগ্য সহায়ক করেছে। এরপর হচ্ছে কূটনীতিবিদ এবং রাষ্ট্রনায়কদের অভিমত। কূটনীতিবিদ এবং রাষ্ট্রনায়কদের লিখিত মতামত আন্তর্জাতিক আইনের এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। তাদের এসব মতামত সাধারণত স্টেট পেপার, বৈদেশিক অফিসে কূটনীতিক পত্র লিখিতের মধ্যে সীমাবদ্ধ থাকে। জাতিসংঘের সিদ্ধান্ত সমূহ। আধুনিক বিশ্বে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এসব সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের স্বরূপ এবং প্রকৃতি অনেকাংশে নির্ধারণ করে থাকে। উপরোক্ত আলোচনা থেকে আন্তর্জাতিক আইনের উৎস সম্পর্কে আমরা সাম্যক ধারণা লাভ করতে সক্ষম হই। বস্তুত এসব উৎস আন্তর্জাতিক আইনের এক বিশেষ মর্যাদা দান করেছে। এরপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন আছে স্বাধীনতা কি, স্বাধীনতা রক্ষা কবচগুলো বর্ণনা করুন। অথবা স্বাধীনতা কি, স্বাধীনতা রক্ষা কবচগুলো বর্ণনা করুন, অথবা স্বাধীনতার সংজ্ঞা দিন, স্বাধীনতা রক্ষা কবচগুলো লিপিবদ্ধ করুন, অথবা স্বাধীনতা রক্ষা কবচগুলো বর্ণনা করুন, অথবা স্বাধীনতা কি, স্বাধীনতা রক্ষা কবচগুলো আলোচনা করুন। সাধারণ কথায় স্বাধীনতা হচ্ছে মানুষের ইচ্ছামতো কোনো কিছু করা বা না করার অবাধ অধিকার। এই অর্থে অধীনতা মুক্ত অবস্থানকে বলা যেতে পারে স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা বলতে বোঝায় সব ধরনের নিয়ন্ত্রণের অনুপস্থিতি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এই ধরনের অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামমাত্র। অবাধ যদি স্বাধীনতা থাকে এগুলো হয় স্বেচ্ছাচারিতা, যা খুশি তাই করা হয়। স্বাধীন এবং স্বেচ্ছাচারিতা এক হতে পারে না। এই ধরনের স্বাধীনতা কোনো অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে স্বাধীনতা মানে নিয়ন্ত্রণ স্বাধীনতা। স্বাধীনতা বলতে নিয়ন্ত্রণ বা বিধিনিষেধের অনুপস্থিতিকে বোঝায় না। সবার স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রত্যেক কর্মকাণ্ডের উপর কিছুটা নিয়ন্ত্রণ স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের স্ব স্ব দৃষ্টিকোণ থেকে স্বাধীনতাকে সংজ্ঞায়িত করেছেন।
অধ্যাপক লাস্কি স্বাধীনতার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, স্বাধীনতা বলতে আমি বুঝি সেই ধরনের পরিবেশ সযত্ন সংরক্ষণ যাতে কোনো মানুষের আত্মোন্নতি করার যথেষ্ট সুযোগ সুবিধা লাভ করে এবং সেই ধরনের পরিবেশ রক্ষার জন্য আদম্য আগ্রহ প্রকাশ করে। অধ্যাপক গেডেলের মতে স্বাধীনতা হচ্ছে সেই সব কাজ এবং উপভোগ করার সরাসরি ক্ষমতা যেগুলো করা এবং উপভোগ করার মতো। এরপর হচ্ছে স্বাধীনতা রক্ষা কবচ। ব্যক্তি স্বাধীনতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সোপান, এর কোনো বিকল্প নেই। কাজে কিভাবে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা যায় সেদিকে দৃষ্টি রাখা একান্ত অপরিহার্য। এক্ষেত্রে একাধিক পন্থা অবলম্বন করা হয়ে থাকে যেগুলোকে স্বাধীনতা রক্ষা কবচ বলে অভিহিত করা হয় এবং স্বাধীনতা রক্ষা কবচগুলো নিম্নরূপ। এক নম্বর হচ্ছে আইন। স্বাধীনতার প্রথম ও প্রাচীন রক্ষা কবচ হচ্ছে আইন। আইনের মাধ্যমে মূলত ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা হয়ে থাকে। কোনো নাগরিকের স্বাধীনতা ক্ষুণ্ণ বা বিপন্ন হলে আইন তা রক্ষা করতে অগ্রসর হন। প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় আইনের স্বাধীনতার পূর্ব শর্ত বলে অভিহিত করা হয়ে থাকে। 2. গণতন্ত্রের প্রতিষ্ঠা। গণতন্ত্রের প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা রক্ষিত হয়ে থাকে। বলা হয়ে থাকে যে গণতন্ত্র স্বাধীনতার এক সূত্রে গাথা। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় স্বাধীনতা যতটা নিরাপদ, অন্য কোনো সরকার ব্যবস্থায় ততটা নিরাপদ নয়। কারণ গণতন্ত্র এমন এক সরকার ব্যবস্থা যাতে রাষ্ট্রীয় ক্ষমতা চূড়ান্ত বিশ্লেষণে জনগণের হাতে ন্যস্ত থাকে। এরপর হচ্ছে সংবিধান। সংবিধান কি বলছে? সংবিধান প্রায় সকল দেশের সংবিধান সেই দেশের জনগণের স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। সাধারণত সংবিধান রাষ্ট্রীয় ক্ষমতা এবং কর্তৃত্বের নিয়ন্ত্রণ করে থাকে। সংবিধান রাষ্ট্রীয় কর্তৃত্বের উপর এমন নিয়ন্ত্রণ আরোপ করে যাতে করে সরকার স্বীক্রিয় ইচ্ছামতো সবকিছু করতে পারে না। সংবিধান কাঠামোর মধ্যে থেকে সরকারকে যাবতীয় কাজ করতে হয়। সরকার যা চায় সেই সমস্ত কাজ করতে হয়। মৌলিক অধিকার। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকারগুলো স্বীকৃতি লাভ করে। সাধারণত সংবিধানে এসব মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে এবং মৌলিক অধিকারগুলো বিঘ্নিত হলে জনগণ আদালতের বিচার বিরক্তি হয়। সরকার এইসব অধিকার লঙ্ঘন বা স্থগিত করতে পারে না বা প্রকৃতপক্ষে সরকারের কর্মকাণ্ডের উপর জনগণের মৌলিক অধিকারগুলো এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ক্ষমতার স্বাতন্ত্র্যকরণ। ক্ষমতার স্বাতন্ত্র্যকরণ বা পৃথকীকরণ নীতিও জনগণের স্বাধীনতার এক রক্ষা কবচ। সরকারের ক্ষমতা আইন, শাসন, বিচার বিভাগের মধ্যে বন্টন করে দেওয়ার ফলে এক বিভাগ অপর বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে না। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে কি বিচার বিভাগের স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা অপর একটি উল্লেখযোগ্য রক্ষা কবচ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এই স্বাধীনতা অর্থ হলো বিচারকরা আইন এবং শাসন বিভাগের কর্তৃত্ব থেকে মুক্ত এবং স্বাধীন থেকে নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পন্ন করবেন। যে রাষ্ট্রে বিচারকের বিভাগ যত বেশি স্বাধীন, সেই রাষ্ট্রে জনগণ স্বাধীনতা তত বেশি রক্ষিত হবে। আইনের শাসন। স্বাধীনতা রক্ষার জন্য আইনের শাসন প্রয়োগ অনস্বীকার্য। আইনের শাসনের অন্যতম শর্ত হচ্ছে আইনের চোখে সবাই কি সমান, অর্থাৎ সবাই আইন দ্বারা সমানভাবে কি হবে পরিচালিত হবে, অর্থাৎ সকল মানুষ আইনের দ্বারা সমানভাবে কি পরিচালিত হয়। আইনের প্রয়োগের ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকবে না। এরপর হচ্ছে কি সচেতন জনমত। জনগণের সচেতনতা স্বাধীনতা রক্ষার একটি বিশেষ শর্ত। স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন জনগণের মধ্যে স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষার উপস্থিতি। স্বাধীনতা যাতে এতটুকু খর্ব না হয় সেই জন্য জনগণকে সর্বদা সচেতন থাকতে হবে। অধ্যাপক লাস্কি যথার্থই বলেছেন যে চিরন্তন সতর্কতার মধ্যে স্বাধীনতার মূল নিহিত। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। যে শাসন ব্যবস্থা ক্ষমতা অত্যাধিক কেন্দ্রীকরণ পরিলক্ষিত হয় সেখানে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, এটাই স্বাভাবিক। পক্ষান্তরে যে শাসন ব্যবস্থা ক্ষমতা বিভাজন তথা বিকেন্দ্রীকরণ ঘটে সেখানে স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা অধিকারে কি হয় রক্ষিত হয়ে থাকে। ক্ষমতা যখন কেন্দ্রীয়, প্রাদেশিক, আঞ্চলিক, স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয় তখন তা দক্ষ প্রশাসন ব্যবস্থার প্রবর্তন করে। এতে করে প্রশাসন ব্যবস্থা জনগণের অংশগ্রহণ হয় সুনিশ্চিত। পরিষ্কার বলা যায় যে নাগরিকের সজাগ এবং সতর্ক দৃষ্টি স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষা কবচ। স্বাধীনতার রক্ষা কবচ ছাড়া আইন সুসংহত হয় না, তাই গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচ কার্যকর থাকা কি জরুরি। এরপর আমরা চলে আসবো 19 নম্বর প্রশ্নে। আচ্ছা, 19 নম্বর প্রশ্নটা কি আছে? আইন ও নৈতিকতার মধ্যে সম্পর্ক কি আলোচনা করো, অথবা আইনের সংজ্ঞা দিন, আইন ও নৈতিকতার সম্পর্ক আলোচনা করো। আইনের সংজ্ঞা। আইন ফার্সি শব্দ, ইংরেজি ল শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে আইন। ল শব্দটি টিউটানিক মূল শব্দ
ল্যাক থেকে এসেছে, যার অর্থ স্থির বা অপরিবর্তনীয়। সুতরাং শাব্দিক অর্থে আইন বলতে কতিপয় নির্দিষ্ট নিয়মাবলী সমষ্টিকে বোঝায়। আইন বলতে নিয়মকানুন বা বিধিকে বোঝায় যা সাধারণভাবে অনুসরণ করা হয়। সমাজ জীবনে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী বিধিবিধানকেই সামাজিক আইন বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে আইনের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে আইনের সংজ্ঞা উপস্থাপন করা হলো। আইনবিজ্ঞানী অস্টিন বলেন, আইন হলো ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক নিম্নতম রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি আদেশ। ইংরাজি দার্শনিক হবসের মতে, জনসাধারণের ভবিষ্যৎ কার্যক্রমের নির্ণয়ের নিমিত্তে সার্বভৌম শক্তি কর্তৃক প্রদত্ত নির্দেশই হলো আইন। সুতরাং বলা যায়, আইন হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সমাজ কর্তৃক অনুমোদিত এমন কতগুলো নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে সমাজের শৃঙ্খলা বজায় রাখে। আইন এবং নৈতিকতার সম্পর্ক। আইন এবং নৈতিকতার মধ্যে নিবিড় সম্পর্ক থাকা সত্ত্বেও উভয়ের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য দুইটি পরিলক্ষিত হয়। আইন এবং নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মিল বা সাদৃশ্য। নিম্নে আইন ও নৈতিকতার মধ্যে সাদৃশ্য আলোচনা করা হলো। 1. আইন এবং নৈতিকতা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষকে সৎ ও সুনাগরিক হতে সাহায্য করে। অনুরূপভাবে নৈতিকতা মানুষের বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ ইচ্ছা এবং উদ্দেশ্যকে ভালো মন্দ বিচার করে মানুষের ভালো হওয়ার পথ দেখায়। আইন এবং নৈতিকতা পরস্পর নির্ভরশীল। আইনের সার্থকতা নৈতিকতার মানদণ্ডে স্থিরকৃত হয়। যে আইন নীতিভিত্তিক, জনগণ তা স্বতঃস্ফূর্তভাবে মান্য করে। আইন ও নৈতিকতা পরস্পরকে প্রভাবিত করে। আইন ও নৈতিকতা সমাজ জীবনের উৎকর্ষতা বিধানের ক্ষেত্রে যৌথভাবে কাজ করে। উত্তম আইন মানুষের সঞ্জীবিত করে নীতিবোধকে সহযোগিতা এবং নৈতিকতা বাস্তবায়ন করতে পারে। অমিল বা বৈসাদৃশ্য। নিম্নে আইন ও নৈতিকতার মধ্যে অমিল বা বৈসাদৃশ্য আলোচনা করা হলো। আইন এবং নৈতিকতার পরিধি অভিন্ন নয়। আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে মাত্র, এটি মানুষের গোপন চিন্তা ও উদ্দেশ্যকে নিয়ন্ত্রণ করে না। অপরদিকে নৈতিকতা মানুষের বাহ্যিক আচরণ ও চিন্তা ও মনের ভাব কি করে? নিয়ন্ত্রণ করে। আইন ও নৈতিকতার ক্ষেত্রে সব সময় সমান নয়। অনেক কাজ নৈতিকতা বিরুদ্ধে হলেও বেআইনি নাও হতে পারে, আবার কিছু বেআইনি হলেও তা নীতি বিরুদ্ধ নয়। যেমন আলো ছাড়া গাড়ি চালানো বেআইনি কিন্তু নীতি বিরুদ্ধ নয়। আইন নির্দিষ্ট এবং সুস্পষ্ট, নীতি নৈতিকতা অনির্দিষ্ট এবং অস্পষ্ট। আইন সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট, এটি সর্বক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, কিন্তু নৈতিকতা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট নয়। আইন রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত, কিন্তু নৈতিকতা বিবেকপ্রসূত। আইন রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত হয়, আইন অমান্যকারীকে রাষ্ট্র কর্তৃপক্ষ শাস্তি দিতে পারে, কিন্তু নীতির জগৎ ভিন্ন। নীতিগত অপরাধে শাস্তি মানুষ নিজ ভিন্ন অপর কাউকে প্রদান করতে পারে না। আইন সর্বত্রই সমান, কিন্তু নৈতিকতার বিধিবিধান ভিন্নতর। আইন সব দেশে প্রায় একই ধরনের হয়, কিন্তু নৈতিকতার বিধিবিধান বিভিন্ন প্রকার হয়। যেমন আমাদের দেশে নারী পুরুষের অবাধ মিল নীতি বিরোধী, অথচ পাশ্চাত্যে তা নীতি বহির্ভূত নয়। পরিশেষে বলা যায়, আইন ও নৈতিকতার মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও উভয় সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং মধুর। নৈতিকতা বিরোধী আইন নিতান্তই ক্ষণস্থায়ী হয়ে থাকে। আচ্ছা, এরপরে প্রশ্নটা আমরা চলে যাব হচ্ছে গিয়ে 21 নম্বর প্রশ্ন চলে যাব। আচ্ছা, 21 নম্বর প্রশ্নটা আছে, উদারতাবোধ বলতে আপনি কি বোঝেন? উদারতার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করুন, অথবা উদারতাবাদের উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আলোচনা করুন। উদারতাবাদের সংজ্ঞা। উদারতাবাদ বা লেবারিজম শব্দটি ল্যাটিন লেবার শব্দ থেকে উদ্ভূত। লেবার শব্দের অর্থ হচ্ছে স্বাধীন। লেবার শব্দের অর্থ কি? স্বাধীন। শব্দগত অর্থে তাই উদারতাবাদ হচ্ছে স্বাধীনতার মতবাদ। সাধারণভাবে উদারতাবোধ বলতে সেই মতবাদকে বোঝায় যা ব্যক্তির স্বাধীন চিন্তা ও মত প্রকাশের উপর গুরুত্ব আরোপ করে, ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে ব্যক্তিত্ব বিকাশের উপায় মনে করে এবং রাষ্ট্রের কার্যাবলীকে সীমিত করতে চায়। উদারতাবাদ হচ্ছে মানুষের প্রগতি এবং মুক্তির পথে সৃষ্ট বাধা বিরক্তি দূর করার দাবি সম্বলিত আন্দোলন। অধ্যাপক হেয়ালে এর ভাষায় উদারতাবাদ শুধুমাত্র একটি চিন্তাধারা নয়, এটি একটি জীবন দর্শনও বটে। জীবন দর্শন হিসেবে এটি মানুষের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক আকাঙ্ক্ষাগুলোকে প্রতিফলিত হয়ে থাকে। অধ্যাপক সেবাইনের ভাষায় উদারতাবাদ হলো তাত্ত্বিক এবং বাস্তব দিক থেকে ব্যক্তি স্বাধীনতা,
আইনগত প্রতিরক্ষা, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা। তাই বলা যায় যে মতবাদে ব্যক্তির স্বতন্ত্রের অবাধ বিকাশ স্বীকৃত হয়, তাই উদারতা। অর্থাৎ ব্যক্তির আত্মবিকাশের পথে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। উদারতাবাদের উদ্ভব এবং বিকাশ। লিবারেন্স শব্দটি ব্যবহৃত হয়েছে 1816 সালে। ইংল্যান্ডের টরি মন্ত্রী ক্যাসল রেক এই শব্দটি প্রথম ব্যবহার করেন। 1822 সালে বিখ্যাত ইংরেজ কবি বাইরেন শেলি হ্যান্ড দি লেবারেন নামে একটি পত্রিকা প্রকাশিত করে। 1879 সালে ওই একই নামে একটি সামরিক পত্রিকা বের হয়। এই সময় জেমস মিল, জেমরি ব্যান্থাম, জন স্টুয়ার্ট মিল প্রমুখ উদারনৈতিক চিন্তা চেতনার অগ্রপথিক হিসেবে চিহ্নিত হন। অষ্টদশ এবং 19 শতাব্দীতে এসে উদারতাবাদ একটি নৈতিক আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করে। ইংল্যান্ড হয়ে ওঠে এর তীর্থক্ষেত্র। বেনথাম, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল এই আন্দোলনের পুরোভাগে এসে দাঁড়ান। ফ্রান্সের বিগত সমাজে এই মতবাদ তার রেশ ছড়িয়ে দেয়, যা ছিল 1789 সালে সংগঠিত ফরাসি বিপ্লবের জীবনাশক্তি। সেখানে এই মতবাদ পতনমুখী সমাজতন্ত্রের বিরুদ্ধে ছিল স্বেচ্ছার। কাদর্সে, নিরাবু এবং জিরোদে ছিলেন এদের প্রতিনিধি। ফরাসি বিপ্লবের কণ্ঠে উচ্চারিত সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের বাণী ইউরোপের বিভিন্ন দেশে সৃষ্টি করলেও বিপুল আলোড়ন সৃষ্টি করে। এই আলোড়ন জার্মানিতেও ছড়িয়ে পড়ে। সেখানকার সনাতন সামন্ত ব্যবস্থার বিরুদ্ধে শুরু হয় প্রচণ্ড বিক্ষোভ। 1910 সালে বার্লিন বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী উদারতাবাদী আন্দোলনের দুর্গে পরিণত হয়। তবে উদারতাবাদ গণমানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি, বরং তা কেন্দ্রীভূত প্রধান হয়ে বুদ্ধিজীবী মহলে। ভাববাদী দার্শনিক হেগেল ছিলেন এর অগ্রনায়ক। জার্মানির ঐক্যের প্রশ্নে মুখ্য থাকায় সেখানকার শাসকগণ সর্বাত্মকবাদী নীতির সাহায্যে গণমানুষে উদারতার বিস্তার রোধ করেন। পরিশেষে বলা যায় যে সামন্তবাদের দাবি প্রতিহত করে বিশ্ব সাম্য, মৈত্রী, বিশ্ব বৃহত্তর জন্ম দিয়ে উদারতাবাদী ঐতিহাসিক সত্যে পরিণত হয়েছে। তাই রাষ্ট্রবিজ্ঞানে এর অবদান খুবই গুরুত্বপূর্ণ।